আজকের রায়পুরে সংগতির উদ্যোগে যেভাবে এই সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে তারা অক্লান্ত পরিশ্রম করে আজকের প্রাসঙ্গিক এই যে আলোচনা সভার আয়োজন করেছে, সেই আলোচনা সভার নাম দিয়েছে জাগো সমাজ। আজকের প্রাসঙ্গিকতা এখানে তোমরা যদি একটু লক্ষ্য করে দেখতে পারো, আজকের এই জাগো সমাজ এই কথাটি কতটা গুরুত্বপূর্ণ আপনারা যারা আছেন তারা হয়তো আরো ভালো করে বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে, আমি এখানে বক্তব্য দেওয়ার জন্য সত্যি কথা আমি আসিনি। বিষয়টা হচ্ছে আজকে সমাজকে জাগিয়ে তোলা, সমাজের প্রতি কর্তব্য, সেই কর্তব্য পরায়ণ থেকে আমি দু চারটি কথা বলবো যতক্ষণ না আমাদের মধ্যে ডক্টর কল্যাণ কুমার সরকার স্যার এসে উপস্থিত হচ্ছেন। ততক্ষণ আমি চেষ্টা করব যে আজকের এই যে টপিক, আজকের এই যে বিষয়, শুধু টপিক নয়, আজকের এই যে বিষয় জাগো সমাজ, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই জাগো সমাজ কথাটির মধ্য দিয়ে আমরা কি বলতে চাইছি। আমরা সমাজ ব্যবস্থার কথা যদি বলি, আমরা সমাজ পুরো সিস্টেমটার কথা যদি আমরা বলতে চাই, সেখানে কিন্তু আমরা কখনোই নারী এবং পুরুষ এই দুটো বিষয়কে আমরা আলাদা করতে পারি না। আমরা যে কথাটা বলতে চাই, আমি একজন তাত্ত্বিকের নাম দিয়ে বলতে চাইবো, তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না। সেটা হচ্ছে সিমন ডি বোভার। তিনি একটা কথা বলছেন, আমাদের এই যে সমাজে নারী জন্ম হয় বা নারীর যে পরিচিতি, সেটা কিন্তু জন্ম হয়েই গড়ে ওঠে না, নারী হয়ে ওঠে। এই যে কথাটা তোমাদের এই পারিপার্শ্বিক যে জাগো সমাজ, এই কথাটার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন নারী হয়ে ওঠে, কেন জন্মমাত্র কেন নারী নয়, এই কথাটা যদি তোমরা দেখো, আজকের লিঙ্গ সাম্যের কথা আমরা বলছি, আজকের নারী ক্ষমতায়নের কথা আমরা বলছি, আজকের নারীর অধিকারের কথা আমরা বলছি। আমরা কেন নারী অধিকারের কথা বলতে যাব? আমরা কেন নারী সাম্যের কথা বলতে যাব, লিঙ্গ সাম্যের কথা বলতে যাব? কারণ আমরা নিশ্চয়ই কোথাও না কোথাও একটা বৈষম্য ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছি। এই আমরাটা, এই আমরা হচ্ছে যারা পুরুষ, অর্থাৎ একটা পুরুষতান্ত্রিকতার বেড়াজালে আমরা নিজেদের প্রতিষ্ঠা তৈরি করেছি সমাজের মধ্যে। তারাই কিন্তু এই বৈষম্যটা তৈরি করেছে নিজের অজান্তে কিংবা জানতে। এই কথাটা কেন বলছি তোমরা দেখলে বুঝতে পারবে। বলছে কোন নারী, সে নারী হয়ে জন্মায় না, সে নারী হয়ে ওঠে। তোমরা ভাবো, একজন মা যখন জন্ম দেয় কোনো নারীকে, এই কথাটাই আমি ভুল বললাম, কারণ কি কোনো নারীকে কোনো মা জন্ম দেয় না। জন্ম দেয় কাকে? জন্ম দেয় একটা সন্তানকে। একটা সন্তান, আমরা কিন্তু প্রথমত বলি, একটা কেউ জন্ম নিলে এ হয় মেয়ে হয়েছে, না হলে ছেলে হয়েছে। এই যে কথাটা, এটা কিন্তু সর্বৈব ভুল। কারণ যে জন্মগ্রহণ করছে সে কিন্তু একটা শিশু। অর্থাৎ এই কারণেই সিমন ডি বোভার বলছে যে জন্মগ্রহণ করছে সে শিশু হয়েই জন্মগ্রহণ করছে। কিন্তু আমরা কখন তাকে নামকরণ করছি, কখন তাকে আমরা চিহ্নিতকরণ করছি, সঙ্গে সঙ্গে তাকে চিহ্নিতকরণ করে দিচ্ছি, এই বৈশিষ্ট্যগুলো থাকলে তুমি একজন নারী, এই বৈশিষ্ট্যগুলো থাকলে তুমি একজন পুরুষ। এই যে ট্যাগলাইনটাকে আমি তুলে ধরছি, তার মধ্য দিয়ে কিন্তু বোঝাতে চাইছে সিমন ডি বোভার, মূলত তিনি বোঝাতে চাইছেন যে আমাদের এই লিঙ্গ বৈষম্য, লিঙ্গ গড়ে তোলা, লিঙ্গকে স্থাপিত করা, লিঙ্গ হিসাবে আমাকে মেয়ে ওটাকে ছেলে এইভাবে প্রথমেই ভাগ করে দেয় আমাদের এই সমাজ ব্যবস্থায়। এই সমাজ আমাকে বিভাজনের আলোকে আলোকিত করে। অর্থাৎ আমি কিন্তু জন্মে মাত্রই নারী ছিলাম না, আমাকে নারী হয়ে উঠতে হয়েছে। আমি নারী হয়ে উঠেছি কেন? কারণ হচ্ছে আমার যে শারীরিক বৈশিষ্ট্য, সেই শারীরিক বৈশিষ্ট্য দেখেই
আমরা কিন্তু প্রথম বিভাজন করেছি যে এটা পুরুষ এবং এটা নারী। আমি আজকে এই সভাতে মূলত তাত্ত্বিক তৎপচালিতে যাব না, কারণ আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট বলে এখনো মনে করি। শুধু রাষ্ট্র নয়, আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করি তাদেরকে অনেক সময় মনে করা হয় তারা মনে হচ্ছে রাজনীতিটা খুব ভালো বোঝেন। বিষয়টা একেবারেই নয়। রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির সাথে সম্পর্কটা কিন্তু অনেকটাই গভীর। তাই সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে আমার যেটুকু মনে হয়, আজকের যে নারী সমাজে আমরা যে উদ্যোগটা নিচ্ছি, যে জাগো সমাজের কথা আমরা যেটা বলছি, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি লক্ষ্য করি যে নারী যে সমাজ ব্যবস্থা, আমাদের পুরো সমাজ ব্যবস্থাটা যেভাবে পরিচালিত হচ্ছে, আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন আমরা কিন্তু পিতৃতান্ত্রিকতার আদলে এই সমাজ ব্যবস্থাটাকে গড়ে তুলেছি। পিতৃতান্ত্রিকতা বলতে আমরা কি বুঝছি? পুরুষের দ্বারা শাসন ব্যবস্থা। আপনারা বলতে পারেন কেউ কেউ যে আগে তো এই ব্যবস্থা এরকম ছিল না, আগে তো মাতৃতান্ত্রিক সভ্যতা ছিল, হঠাৎ করে কখন পুরুষতান্ত্রিক সভ্যতার উৎপত্তি হলো? কেনই বা সমাজ ব্যবস্থার মধ্যে এই বিভাজন সৃষ্টি হচ্ছে? কেন এই সমাজ ব্যবস্থায় নারীরা শোষিত, অবদমিত, নিপীড়িত, বঞ্চিত হচ্ছে? অনেকে আমরা বলতে পারি না, আমি তো অনেকটাই স্বাধীন, আমি তো শিক্ষার অধিকার পেয়েছি, আমি তো যেখানে খুশি যেতে পারছি, আমি তো শর্টস পড়তে পারছি, আমি তো এখানে ওখানে সব জায়গায় ঘুরতে পারছি। তাহলে মনে হয় আজকের এইখানে দাঁড়িয়ে এই জাগো সমাজ এটা মনে হয় কোনো রকম দরকার পড়তো না। আজকে আমি যেটাকে মনে করছি এটা আমার স্বাধীনতা, এটা আমার অধিকার, আমি যেটাকে মনে করছি সাদা চোখে যে আমি মনে হয় শিক্ষার অধিকার পেয়ে গেলাম, এর মানেই হচ্ছে আমি সমস্ত দিক থেকে স্বাধীন। আমি এই অধিকার, তুমুক অধিকার, এই ট্যাগলাইন অধিকারগুলো পেয়ে গেলাম, তার মানেই হচ্ছে আমি স্বাধীনতা পেয়ে গেছি এবং আমি সমাজের মধ্যে খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। আসলে এই ধারণাটাও পুরুষতন্ত্রের দ্বারা তৈরি করা। আমরা কোনোভাবে পুরুষের ধারণার বাইরে বেরোতে পারি না। আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে চিন্তাই করি, আমরা কিন্তু প্রত্যেকেই পুরুষতান্ত্রিকতার কাঠামো মধ্যে আমরা চিন্তা ভাবনা করতে থাকি। যদি বলি কেন আমরা পুরুষতান্ত্রিকতার আদলে পুরুষের মধ্যে, পুরুষের চিন্তা ভাবনার মধ্যে চলতে পারি? যে স্যার আপনি ভুল বলছেন, বিষয়টা তোমরা মনে করতে পারো যে ভুল, বিষয়টা আদৌ সেরকম নয়। আমাদের একটা কথা আমরা যদি বলি তোমরা ভালো করে বুঝতে পারবে, একটা উদাহরণের মধ্য দিয়ে যদি বলা যায়, বিষয়টা হচ্ছে আমরা বিংশ বা ঊনবিংশ শতাব্দীতে সর্বপ্রথম নারীদের বৈষম্য নিয়ে আন্দোলন শুরু করি। কারণ নারীদের তখনো পর্যন্ত ভোটের অধিকার ছিল না, নারীদের তখনো পর্যন্ত কথা বলার অধিকার নেই। আমরা আজকে এখানে যে দাঁড়িয়ে আছি, আমরা প্রত্যেকেই জানি, বিশেষ করে হিন্দু কোড যে আইন আমরা আজকে মেনে চলি বিভিন্ন দিক থেকে, মনুসংহিতার নাম আপনারা জানেন, প্রত্যেকে মনুসংহিতার নাম জানেন, জেনেছেন বা শুনেছেন কখনো? এই যে মনুসংহিতা 1927 সালে আম্বেদকর করিয়ে দিয়েছিল, এটা নিয়ে বিভিন্ন বিতর্ক আছে। কেন করেছিল এর পিছনে বিভিন্ন রকম কারণও আছে। এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কখনোই আমরা বুঝতে পারবো না আমাদের এই যে সমাজ ব্যবস্থা আসলেই কেন বিভক্ত, আসলেই কেন বিভাজন, আসলেই কেন আমরা যতই অধিকার পাই না কেন, যতই স্বাধীনতা পাই না কেন, আমরা কখনোই এই ধর্ষণ এড়াতে পারবো না, আমরা কখনোই অনার্কিলি এড়াতে পারবো না, আমরা কখনোই গার্হস্থ্য হিংসা এড়াতে পারবো না। আমরা অনেকেই মনে করি স্বামী সে তো মারতেই পারে, সে তো আমার উপর কথা বলতেই পারে। আসলে এই চিন্তা ভাবনাটাও একটা পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা। মানে আমার স্বামী কিংবা আমার বাবা, আমার বয়স্ক কেউ, সে আমার উপর কর্তৃত্ব ফলাতে পারে, আমি সেটাকে মেনে নিচ্ছি। এই যে ভাবনাটা, এই ভাবনাটা আমাদেরকে ছোটবেলা থেকেই গড়ে তোলা হয়েছিল। তোমরা যদি একটা কথা লক্ষ্য করো, দেখবে ছোট ছোট বাচ্চা যখন হয়,
ছোট 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 ছেলে মেয়েরা হয়, তখন আমরা কি করি, আমরা বাচ্চাদের যারা ছেলে হয় তাদের হাতে, তোমরা দুর্গাপূজা অনেকে যাও দেখবে, ছেলের হাতে কি দেওয়া হয়, বন্দুক দেওয়া হয়, তাই না? ছোটবেলা থেকেই তাদের হাতে বন্দুক দেওয়া হয়। আর মেয়েদের কি দেওয়া হয় একটু খেয়াল করো, মেয়েদেরকে দেওয়া হয় খেলনা বাটি রান্না করার জন্য। অর্থাৎ আমাদের যে সমাজ, যে কাঠামো, ছোট থেকেই তাকে শেখায় তুমি রান্না করার জন্য প্রস্তুত থাকো, তুমি পুতুলকে শাড়ি পরাও, তোমাকে শাড়িটাই পরতে হবে, তোমাকে অন্যভাবে মানুষ করা হচ্ছে না, তোমাকে নারী হিসাবে গড়ে তোলা হচ্ছে। এই যে কথাটা আমি বারবার করে বলার চেষ্টা করছি, নারী জন্মে মাত্র নারী হয় না, নারীকে গড়ে তোলা হয়। ইট ইজ এ কনস্ট্রাক্ট, সমাজ কনস্ট্রাক্ট, সোশ্যাল কনস্ট্রাক্ট করছে, সমাজের দ্বারা এটাকে তৈরি করা হচ্ছে। এই যে ভাবনাটা, ছেলেদেরকে আমরা ছোট থেকে আলাদাভাবে মানুষ করি এবং মেয়েদেরকে আমরা আলাদাভাবে মানুষ করি। আমরা মনে করি এই সমাজ ব্যবস্থার এই বৈষম্যটা আমরা পরিবার থেকেই শুরু করি। এই পরিবার নামক প্রতিষ্ঠানটাই স্বাভাবিকভাবে প্রথমেই এটা বৈষম্যের একটা আধার বলা যেতে পারে। শুধু তাই নয়, আপনি যদি ছোট ছোট জিনিস যদি খেয়াল করেন, আমাদের পড়ানোর সময় বলতে হয় এই উদাহরণগুলো। আমি নারীবাদ সম্পর্কে বিভিন্ন জায়গায় পড়াতে গিয়ে বলেছি যে বাড়িতে যদি তুমি থাকো দেখতে পাবে এখনো পর্যন্ত অনেক ফ্যামিলিতে আছে, তোমরা বলতে পারো, আর্গু করতে পারো, কিন্তু দেখবে অনেক ফ্যামিলি আছে যেখানে বাবা বাড়িতে না আসা পর্যন্ত অপেক্ষা করে মা যে খাবো না। কারণটা এটা নয় যে আমি তাকে খুব ভালোবাসি, ভালোবেসে খাওয়াচ্ছি, খেতে দিচ্ছি, এটা বাস্তবে তা নয়। বাস্তবচিত বিষয়টা এটাই যে পুরুষতান্ত্রিকতা এমন ভাবে ঘিরে ধরেছে আমাদেরকে, এমন ভাবে খুঁটি চেপে ধরেছে, ছোট থেকে এমন করে আমাদেরকে গড়ে তুলেছে যে পুরুষরা আগে না খেলে আমরা কখনো খেতে পারি না। পুরুষরা আগে সমস্ত দিক থেকে এগিয়ে থাকবে। শুধু তাই নয়, তোমার ছোট ভাইটাও যদি বাড়িতে থাকে, তোমার দাদাও যদি বাড়িতে থাকে, তাহলে খেয়াল করে দেখবে যদি মাছের মুড়োটা থাকে না, সেই মাছের মুড়োটা কিন্তু বাবার জন্য তোলা থাকে, মাছের ভালো অংশটা দাদার জন্য তোলা থাকে। এটা আমি বলছি না প্রত্যেকটা পরিবারে এখনো পর্যন্ত রয়েছে, বিভিন্ন দিক থেকে এই পর্যায়গুলোতে রয়েছে। অর্থাৎ আমরা যেটা করছি, এই যে জেগে ওঠা, সমাজকে জাগিয়ে তোলা, এই কর্তব্যটা কিন্তু মহিলাদের শুধু নয়, পুরুষদেরও সমানভাবে। কারণ সমাজের খুব ভালো একটা কথা আছে যে সমাজের একটা অংশ যদি নারী হয় আর একটা অংশ হচ্ছে পুরুষ। আমাদের এই দুটো অংশ যদি সমানভাবে না এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে সমাজে কখনো আলো বিকশিত হতে পারে না। এই যে সমাজ বিকাশের কথা বলছি, এই যে মনুস্মৃতির কথা বলছিলাম, আপনারা শুনলে অবাক হবেন। মনুস্মৃতির কিছু কিছু কথা এরকম রয়েছে যেখানে অনেক বিতর্কিত হতে পারে, মাইকের আওয়াজ হয়তো অনেকটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। যদি বেদ মন্ত্র শুনে নেওয়া হতো, কোনো নারী যদি শুনে নিত, তার কানে গরম শিশির ফেলে দেওয়ার বিধান রয়েছে। যদি কোনো নারীকে ধর্ষণ করা হয়, তিনি মনে করছেন কোনো একটা কাক কিংবা একটা কুকুরকে পিটিয়ে মেরে ফেলার মতো অপরাধ, যেরকম করলে অপরাধের শাস্তি হয়, সেরকম একটা নারীকে মানে ধর্ষণ করলে সেম শাস্তি পেতে পারে। এই হচ্ছে নিদান। এবং যারা পিছিয়ে পড়া শ্রেণী, এসসি এসটি, এখন যারা বিবেচিত হচ্ছে, এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এই যে জায়গাগুলো তৈরি হয়েছে, তাদের সম্পর্কে তাদের বাড়ির মহিলারা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি অত্যাচারিত হয়। আজকে আমি বারবার লিঙ্গের কথা বলতে গিয়ে কেন নারীর কথা বলছি? লিঙ্গ বলতে কি শুধু নারীর কথা বোঝায়? লিঙ্গ বলতে পুরো নারী সমাজের কথা বোঝায়? আসলে তা নয়। আমি বারবার করে বলছি, এই লিঙ্গ বিষয়টা কিন্তু একটা কনস্ট্রাক্ট করা একটা ধারণা, তৈরি করা ধারণা। আমি যে ভাবে তৈরি করতে চাইছি, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, বিভিন্ন দিক থেকে বিভিন্ন তাত্ত্বিকেরা বিভিন্ন ভাবে কিন্তু তারা ব্যাখ্যা করেছেন যে কেন আমাদের এই সমাজ ব্যবস্থা আজও পর্যন্ত মহিলারা শোষিত হয়। আজকে এখানে উপস্থিত আছে অনেকে, পুরুষরাও উপস্থিত আছে, নারীরাও উপস্থিত আছে। আমি মনে করি শুধু নারী নয়, পুরুষদেরও এই সভাতে আজকের পর থেকে প্রতিটা জায়গাতে, আজকের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, যারাই শুনছেন তাদের আগে প্রয়োজন
বাড়ি থেকে তাদের সংশোধন গড়ে তোলা, বাড়ির সচেতনতা আগে গড়ে তোলা। আমি কিভাবে আমার ছেলে মেয়েকে মানুষ করছি, আমি কিভাবে মানুষ হয়েছি সেটা বড় কথা নয়, আমার পরবর্তী প্রজন্মকে কিভাবে আমি মানুষ করব, কিভাবে আমি তৈরি করতে চাইছি, সমাজ ব্যবস্থার মধ্যে আমি কিভাবে গড়ে তুলতে চাইছি, সেটাই হচ্ছে বড় কথা। আমরা অনেকে ভাবতে পারি যে এই যে আরজি করের যে ঘটনাটা ঘটেছে, আরজি করের যে ধর্ষণ ঘটনা ঘটেছে, তার আগে কি কোনো ধর্ষণ ঘটনা ঘটেনি? আপনারা তো অনেকেই প্রশ্ন তুলেছেন, তার আগে কি ধর্ষণের ঘটনা ঘটেনি? প্রতিনিয়ত ঘটছে, প্রতি মিনিটে মিনিটে ঘটছে। ভারতবর্ষে যদি পরিসংখ্যান আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে নারীদের উপরে বিভিন্ন অত্যাচারগুলো কেন বা কিভাবে হচ্ছে, কতটা পরিমাণে হচ্ছে। কিন্তু আজকে তাহলে আলোচনা সভা করা, আজকে এই জাগর সমাজ প্রতিষ্ঠা করা, আজকে এই জাগর সমাজ গড়ে তোলা প্রয়োজন কোথায়? আমাদের মনের মধ্যে আশা, আমাদের মনের মধ্যে জাগা প্রয়োজন কেন? কোথায় প্রয়োজন? আমরা যদি শুধুমাত্র আন্দোলন করতে যাই, অনেকে যাচ্ছে, অনেকে যাচ্ছে না, অনেকে ফেসবুকে প্রতিবাদ করছে, অনেকে বাড়িতে বসে প্রতিবাদ করছে। প্রতিবাদের বিভিন্ন ধরন হতে পারে। তাহলে কি আমাদের উপর অত্যাচারটা কমে গেছে? আসলে প্রতিবাদ যদি সবকিছুই তৈরি করে দেয় তাহলে আমাদের প্রতিবাদের পথে অবশ্যই যেতে হবে। কিন্তু প্রতিবাদটা গড়ে উঠুক, আমি মনে করি প্রতিবাদ গড়ে উঠুক একটা পরিবার থেকে, প্রতিবাদ গড়ে উঠুক প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী তার মানসিকতা, তার মন থেকে, তার হৃদয় থেকে। যতক্ষণ না এই রকম ধরনের সচেতনতা বোধ, এই সচেতনতা যতদিন না গড়ে উঠবে, যতদিন তারা নিজেরা জেগে উঠতে না পারবে, তাহলে কিন্তু এই সমাজ প্রতিষ্ঠা, সমাজকে পরিবর্তন করা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া হয়তো সম্ভব হবে না। আমার আলোচনা মনে হচ্ছে একটু কঠিন হয়ে যাচ্ছে, আর একটু সহজতর করার চেষ্টা করব। আসলে আমরা মহিলা পুরুষের শাসন পছন্দ করি। আপনারা অনেকেই বলতে পারেন যে কেন? আসলেই আমরা পুরুষের শাসন পছন্দই করি। আপনারা যদি বিভিন্ন দিক থেকে দেখেন, দেখবেন নারীরা এই যে অনেক সময় নারীরা কিন্তু অত্যাচারটাকে মুখ বুঝে সহ্য করে দেয়। এই যে সহ্য করার কালচার, আমি এই কথাটা বলছি, এটা একটা কালচার, এটা একটা সংস্কৃতি। আমাকে সহ্য করতে হবে, কারণ একটা কথা আছে, মেয়েদের জীবন কই মাছের মতো। এই কথাটা আপনারা শুনেছেন? কথাটা আসলে কই মাছের জীবন বলতে কি বোঝায় জানেন আপনারা? কই মাছের জীবন বলতে বোঝায়, দেখবেন কই মাছ রান্না করার সময় তাকে কেটে দেওয়া হয়, ল্যাজ কেটে দেওয়া হয়, ঘাট থেকে গলা থেকে সবকিছু কেটে নেওয়া হয়। রান্না করার সময় যখন তাকে রান্না করার সময় কড়াই দেওয়া হয়, দেখবেন ছটপট ছটপট করতে থাকে, তাই না? মায়েরা ভালো করে বুঝতে পারবেন এই যে কথাটা, বা অনেক জলে ফেলে দিলে তাও পর্যন্ত চলাফেরা করতে পারে। অর্থাৎ তাকে যতই পোড়াও, যতই তাপাও, যতই তুমি তাকে সেদ্ধ করো, তাও কিন্তু সে বেঁচে থাকার চেষ্টাটুকু করে। অর্থাৎ এইখান থেকে তৈরি হয়েছে যে মেয়েদের জীবন মানে ওই মাছের মতো জীবন। তাকে সবকিছু সহ্য করতে হবে, তাকে সহ্য করে থাকতে হবে। এই যে ভাবনা, এই ভাবনাটাই শিখিয়েছে আমাদের পুরুষতান্ত্রিকতা। এই পুরুষতান্ত্রিকতা, বা আমি আজকে জেন্ডার নিয়ে আজকে কথা বলছি, নারীদের উন্নয়ন, নারীদের ভাবনা, নারীদের ক্ষমতায়ন, এদের কথা আজকে বলছি। আমরা যদি নারীদের ক্ষমতায়নের কথা ভাবি, আমরা যদি মনে করি যে নারীরা তো অনেকটাই এগিয়ে গেছে, আমরা একটা উদাহরণ দিতে পারি। সর্বপ্রথম যখন এই নারীদের নিয়ে আন্দোলন সংগঠিত হয়, যখন ঊনবিংশ শতাব্দীতে মেরি উইনস্টন ক্যাপ থেকে শুরু করে বিভিন্ন তাত্ত্বিকরা যখন আওয়াজ তুলতে থাকে যে পুরুষের পাশাপাশি নারীদেরকেও তাদের শিক্ষার অধিকার দিতে হবে, তাদেরকে রাজনৈতিক অধিকার দিতে হবে, তাদেরকে সামাজিক অধিকার দিতে হবে, এই অধিকারগুলো না পেলে তারা কখনোই গড়ে উঠতে পারছে না। তারা পুরুষের পাশাপাশি তারা নিজেদেরকে প্রতিস্থাপিত করতে পারছে না। অর্থাৎ তাদেরকে রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে
যদি সমান অধিকার দেওয়া হয় তাহলেই মনে হয় পুরুষের পাশাপাশি মহিলারাও এগিয়ে আসবে। এই যে চিন্তা ভাবনা থেকে আমাদের মনে হয় যে এটা হচ্ছে নারীদের ক্ষমতায়ন। নারীরা এগিয়ে যাবে, নারীরা যদি পুরুষের আগে কথা বলতে পারে, নারীরা যদি শর্ট ড্রেস পরে, নারীরা যদি রাত 12টার পরে ঘরে আসতে পারে, আমরা তখনই মনে করি নারীদের ক্ষমতায়ন হয়েছে। আসলে বাস্তবে এটা নয়। অধিকার বিষয়টা নিয়ে অনেকটা ধাঁধা রয়েছে। আমরা অধিকার পেলেও আমরা কি সেই অধিকার বাস্তবে কাজে লাগাতে পারি? এই বিষয়টাকে আমাদের একটু ভেবে দেখতে হবে। আমাদেরকে তো রাষ্ট্র অধিকার দিয়ে দেয়, আমাদেরকে আইন প্রণয়ন করে দেয়, বাস্তবে সেই আইন কতটা কার্যকরী হয়? এত তো আইন রয়েছে, তাহলেও কেন ধর্ষণ ঘটছে? তাহলে কেন অনার্কিলিং হচ্ছে? তাহলে কেন নারীদের উপরে যৌন হিংসা ঘটছে? তাহলে কেন আমাদের সমাজে নারীরা এখনো পর্যন্ত পার্লামেন্ট যদি দেখেন মাত্র সংখ্যা কয়েকটা? অর্থাৎ ভোটাধিকার দিয়ে দিলাম, শিক্ষার অধিকার দিয়ে দিলাম, সমস্ত অধিকার দেওয়া সত্ত্বেও সমস্ত কিছু নারীদের উপরে বৈষম্য শেষ হয় না। বৈষম্য কেন শেষ হয় না? মার্ক্সবাদী চিন্তাবিদ কার্ল মার্কস, মার্ক্সবাদী চিন্তাবিদ এঙ্গেলস এরা বলছে যে যতদিন পুরুষতান্ত্রিকতা থাকবে, যতদিন পুঁজিবাদ থাকবে, ততদিন পর্যন্ত এই সমাজ ব্যবস্থাগুলো পৃথক থাকবে। আসলে আমি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এবং আমরা যদি উদারবাদ দেখি বা বিভিন্ন দিকগুলো দেখি তাহলে বুঝতে পারবো যে নারীদের উপরে অত্যাচার কিভাবে গড়ে উঠছে, নারীরা কেন এখনো পর্যন্ত শোষিত হচ্ছে, কেন নিপীড়িত হচ্ছে। আমি তত্ত্বের বিষয়গুলোতে যাব না, কারণ তত্ত্বের বিষয়গুলো দিলে আপনারা গরিব হয়ে যাবেন। আজকের এই জাগর সমাজে এই বিষয়টাতে যতক্ষণ না কল্যাণবাবু আসছে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করছি যে আমাদেরকে এগিয়ে আসতে হবে। শুধু পুরুষরা নয়, নারীদেরকেও কিন্তু আমাদেরকে সমানভাবে আমাদের সমাজের মধ্যে এই লিঙ্গ বৈষম্যকে দূর করতে আমাদেরকে হাতিয়ার তুলে নিতে হবে। হাতিয়ার বলতে কুস্তে, কুড়ুল, খুন্তি এগুলো নয় একেবারে। হাতিয়ার বলতে বৌদ্ধিক হাতিয়ার বলতে যৌক্তিক হাতিয়ার, রেশনাল বিষয়গুলোকে দিয়ে আমাদেরকে তার পাশাপাশি এসে দাঁড়াতে হবে। কেন আজকের এই ধরনের যে ধর্ষণ, এই ধরনের যে নারীদের উপর অত্যাচার, এগুলো এখন পর্যন্ত কেন সমাজ ব্যবস্থায় থাকবে? আমরা যদি একটু লক্ষ্য করি যে কি ঘৃণ্য ভাবে আমাদের উপরে অত্যাচারগুলো হয়ে থাকে। আপনারা মনে করতে পারেন আমার পরিবারে তো ধর্ষণ হচ্ছে না, ওই মেয়েটা শর্ট ড্রেস করে যায় বলে মনে হয় ওখানেই কিছু খারাপ ঘটনা ঘটে, ওই মেয়েটা চলাফেরা তুমুক বলে মনে হয় এই ঘটনাগুলো ওই মেয়েটার সাথেই ঘটে। বিষয়টা একেবারেই নয়। বিষয়টা শুধুমাত্র পোশাক পরিচ্ছদ দিয়ে নয়। যে ছেলেটা ভাবছে আমি সেই ছেলেরও মা, যে ছেলেটা করছে কাজটা আমি সেই ছেলেরও বাবা, আমি সেই ছেলেটাকে সঠিকভাবে শিক্ষা দিতে পারিনি, আমি বাচ্চা থেকে তাকে গড়ে তুলতে পারিনি যে লিঙ্গ বৈষম্য বলতে এটাকে বোঝায়। তাকে আমি কখনো সেক্স এডুকেশন শেখাইনি, আমি তাকে কখনো যৌনতা বিষয়টা কি শেখাইনি। তার জন্যই আজকে এই সমাজ ব্যবস্থা মেয়েদের প্রতি পুরুষদের যে চিন্তা ভাবনা, আজকের আমরা যেখানেই থাকি না কেন, আমরা কেউ মঞ্চে থাকি, আমরা কেউ চেয়ারে বসে থাকি, আমরা বড় চেয়ারে বসে থাকি, আর যে বাড়িতে বসে থাকি, আসলে এই সমাজ ব্যবস্থা, এটা আমার কথা নয়, বিভিন্ন তাত্ত্বিকদের কথা, এই সমাজ ব্যবস্থা নারীদেরকে কেবলমাত্র ভোগ্য পণ্য হিসেবে দেখে। এই সমাজ ব্যবস্থা কেবলমাত্র নারীদেরকে যৌন বস্তু হিসেবে দেখে। এই কারণে এই সমাজ ব্যবস্থায় ধর্ষণকে প্রতিরোধ আমরা করতে পারি না। আমরা যতই বড় বড় মঞ্চে বক্তব্য দিই না কেন, আমরা যতই বড় বড় কথা বলি না কেন,
আমাদের মন থেকে যতদিন পর্যন্ত নারীদের প্রতি এই চিন্তা ভাবনা, এই পুরুষতান্ত্রিক কাপুরুষতা যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়, ততদিন পর্যন্ত যৌন নিপীড়ন বন্ধ করা সম্ভব নয়। শুধু কি ধর্ষণ, শুধু যৌন নিপীড়ন, বাড়িতে চেরা কাঠ নিয়ে মারে, অনেক পরিবার আছে গায়ে গরম ছেঁকা দেয়। আপনাদের সামনে আমি একটা পরিসংখ্যান তুলে ধরবো এক্ষুনি, আপনারা শুনলে অবাক হবেন, হয়তো গায়ের লোম খারাপ হতে পারে, যে কিভাবে ভারতবর্ষের মতো জায়গাতে এইরকমই অত্যাচার করা হয়, কিভাবে করা হয়। পরিসংখ্যানগুলো দিয়েই আমার বক্তব্য শেষ করবো। আচ্ছা, কল্যাণবাবু কে এসছেন? আচ্ছা, আমি শেষ করবো। বিষয়টা হচ্ছে, একটা পরিসংখ্যান আমি ছোট্ট করে তুলে ধরবো যে বিভিন্ন দিক থেকে কিভাবে আমাদের নারীদেরকে ধর্ষণ করে খুন, এই যে বিষয়টা, যৌতুক দিতে পারে না নারীরা, অনেক নারীদের পরিবার, এই পরিমাণ আমাদের একটু যদি হিসেব করে দেখি, আপনাদের কেন জেগে ওঠা প্রয়োজন আজকে আমি বলছি, আপনারা যদি শোনেন তাহলেই বুঝতে পারবেন। 2008 সালে যৌতুক দিতে পারেনি বলে তার উপরে নিপীড়ন 8,000 সারা ভারতবর্ষে, এগুলো তো লিখিত, মানে সরকারি হিসেব। 2009 সালে 8,500, 2010 সালে 8,500, 2011 সালে 8,500, 2012 সালে 9,000, 2020 সালে 10,000, 2021 সালে 10,000, 2022 সালে 11,000, 2024 সালে সেটা নিয়ে 15,000 ছাপিয়ে যাচ্ছে। আসলে আমরা মনে করছি এগুলো আমার হিসেব নয়, আপনারা গুগল করবেন, সার্চ করবেন, পাবেন। আসলে আমরা মনে করছি যে আজকের থেকে যৌতুক প্রথা উঠে গেল, বিষয়টা কিন্তু তা নয়। আপনার মেয়েকে আপনি যেমন খুশি দেবেন সেটা আপনার ব্যাপার, আপনার মেয়ে থাকবে। আসলে আমরা মেয়েদেরকে এমন করে ভাবি, এমন করে ভাবার জন্যই এই সমস্যা। শিশু ভ্রূণ হত্যা আমাদের রাষ্ট্রে, শিশু ভ্রূণ হত্যা, যৌন অপরাধ, শুধু ধর্ষণ হয়েছে, শুধু শুনতে থাকুন, 2008 থেকে 2008-এ ধর্ষণ হয়েছে 22,000, 2009-এ হয়েছে 22,000, 2010-এ 23,000, 2011-তে 24,000, 2017-এ 32,000, 2018-তে 33,000, 2019-এ 32, 20, 21, 22, 23 সবগুলো বলছি না, সংখ্যাটা অনেকটাই ছাপিয়ে গেছে। অর্থাৎ নারীদের উপরে অত্যাচারটা দিনের পর দিন কিন্তু যত আধুনিক থেকে আধুনিকতর আমরা হয়েছি, তত অত্যাচারের পরিমাণটাও আধুনিক হয়েছে। আমরা যে সভ্যতাটাকে আধুনিক বলে মনে করি, সেই সভ্যতার আড়ালে পাশবিকতা রয়েছে, সেই সভ্যতার আড়ালে পিতৃতান্ত্রিকতা রয়েছে, এবং পিতৃতান্ত্রিকতার কাপুরুষতা রয়েছে। এখন একটাই কথা বলে শেষ করব, এখন প্রয়োজন আপনাদেরকে শক্ত হাতে দাঁড়াতে হবে। শুধু মহিলারা নয়, মহিলার পাশাপাশি প্রত্যেকটা পুরুষকে দাঁড়াতে হবে। শুধু পুরুষ এই বিষয়টা, এই দুটো লিঙ্গ নয়, আরো বিভিন্ন যে লিঙ্গগুলো রয়েছে, আমি অ্যাকচুয়ালি বিভিন্ন থার্ড জেন্ডার এগুলো নিয়ে আমি কাজ করছি, এই সমস্ত জেন্ডারকে পাশে দাঁড়াতে হবে। সমস্ত দিক থেকে এই অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে, আন্দোলন করতে হবে, জেগে উঠতে হবে, নিজেদেরকে সচেতন হতে হবে, জাগিয়ে তুলতে হবে, এই কাপুরুষতা বন্ধ করতে হবে। নমস্কার।